আসলে বর্তমান যে যুদ্ধকালীন পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আছে সেটার কিন্তু প্রভাব সুদূর প্রসারী। এখন তেলের ক্রাইসিসে এখন আমরা দৃশ্যমান যেটা দেখছি যে পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, আমাদের যারা বাইক চালান কিংবা যারা প্রাইভেট কার চালান তারা তেলের জন্য সংকটে আছে। কিন্তু যখন সংকটটা আরও বড় হবে, বড় হলে দেখা যাবে যে তেলের সাথে আমাদের যেমন গাড়ি, তেমনি আমাদের কৃষি, তেমনি আমাদের মৎস্য, আমাদের প্রচুর ইন্ডাস্ট্রি সবগুলি তেলের সাথে নির্ভরশীল। আবার এই যে তেলের কারণে যখন দেশের ইকোনমিতে মন্দাভাব দেখাবে তখন তার মাল্টিপ্লায়ার বা গুণিতক প্রভাব, সেই গুণিতক প্রভাব কিন্তু অন্যান্য সেক্টরে পড়বে। মানুষের যখন ইনকাম কমে যাবে তখন সে কিন্তু লাক্সারি আইটেম কেনা বা যেই আইটেম না কিনলে হয় সেটার উপরে ইনভেস্ট করা বা পারচেজিং পাওয়ার তার কমে যাবে। তখন দেখা যাবে যে সেই লিঙ্কড ইন্ডাস্ট্রিগুলো সেগুলো ধুঁকতে থাকবে। তো ইন্ডাস্ট্রি যখন ধুঁকবে, ইকোনমি যখন ধুঁকবে, তখন ধীরে ধীরে দেখা যাবে যে মানুষের কর্মসংস্থান হারালে তখনই সংকটটা আসবে যে মানুষ তাহলে শহর এলাকাতে যেখানে বাসা ভাড়া দিতে হয়, ইউটিলিটি সার্ভিসে তাকে বা একটা ফি দিতে হয়, তখন সেই শহরে এসে থাকার মতো তার সঙ্গতি আছে কিনা। করোনাকালীন সময় যেটা দেখেছিলাম প্রচুর ইকোনমিক অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গিয়েছিল, অনলাইন বিজনেস বন্ধ হয়ে গিয়েছিল, তখন দেখা যাচ্ছিল যে বেশ কিছু মানুষ শহর থেকে গ্রামে গেছে। কিন্তু তখন সংকটটা এত বেশি হয়নি এবং বাংলাদেশের মতো জায়গাতে লকডাউন বেশি দিন টিকেনি, যার ফলে বাংলাদেশে আলটিমেটলি যে আমরা সেটাকে ম্যানেজ করতে পেরেছি। কিন্তু তেলের সংকটটা এবং যুদ্ধের সংকটটা যেটা দেখা দিচ্ছে সেটা আস্থাহীনতা একটা জায়গায় গ্লোবালি তৈরি করেছে, যার ফলে যুদ্ধ কেটে গেলেও কিন্তু তার একটা দেশ থেকে যেতে পারে। তাহলে সেইটাকেও আমরা যদি ইকোনমির সাথে মিলাই তাহলে সেটা আমাদের ইকোনমি ডাইভার্সিফিকেশন কী হবে। আমরা কি তখন প্রতিরক্ষা খাতে আরও ব্যয় বাড়াবো? প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ালে তখন আমাদের ইকোনমিক অন্যান্য জায়গাতে ব্যয় কমাতে হবে। তাহলে সেই আপনি যখন সংকোচন নীতিতে চলে যাবেন তখন কিন্তু সেটাও আবার তার একটা সামগ্রিক অর্থনীতির প্রভাব থাকবে। কিন্তু মূল এখন হয়তো এখনও শহর থেকে গ্রামে যে আমাদের রিভার্স মাইগ্রেশনটা সেভাবে শুরু হয়নি, কিন্তু সংকট ঘনীভূত হলে সেটা ধীরে ধীরে বাড়তে পারে। এখন সংখ্যাতাত্ত্বিকভাবে কেমন লোক যেতে পারে সেটা হয়তো নির্ভর করবে আমাদের ক্রাইসিসটা কত ডিপ হবে। কিন্তু তারপরেও যদি আমরা একটা রাফ এস্টিমেটও করতে চাই, যদি মাঝারি একটা সংখ্যা দেখা যাবে যে ঢাকা থেকে 10-15 লক্ষ লোক চলে যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হতে পারে এবং আরও বেশি হতে পারে যদি সংকট আরও ঘনীভূত হয়। এখন মূল পুরো বিষয়টা হচ্ছে ইকোনমিকে আমরা কতটুকু আমরা সামাল দিতে পারবো এবং সেটার জন্য সরকারি নীতি কী এবং মধ্যপ্রাচ্য বা গ্লোবাল যে আন্তর্জাতিক পরিস্থিতি কী। এখন এটা দেখার বিষয় যে বর্তমান যে অবস্থা, এই সংকটটা কি 1 মাসের মধ্যে থেমে যাচ্ছে নাকি আরও লিঙ্গার করছে। এখন মধ্যপ্রাচ্যে বাংলাদেশের যে কর্মীরা আছে তাদের সংখ্যা তো অনেক বেশি, গালফ স্টেটগুলোতে যা আছে এই কোটি কোটি যারা শ্রমিক সেখানে কাজ করে, তারা যদি দেশে ফেরত আসে কিংবা তাদের যদি রেমিটেন্স না পাঠাতে পারে তাহলে যেটা হবে তাদের অনেক লোক কিন্তু বাংলাদেশের বিভিন্ন আরবান এলাকাতে আছে। কেউ ঢাকাতে তার ফ্যামিলিকে পড়াশোনার জন্য বা অন্য অ্যাক্টিভিটির জন্য সে ঢাকায় রাখছে, কেউ তার গ্রাম থেকে সে নিকটবর্তী যে জেলা শহর পৌর এলাকাতে আছে। তাহলে এই যে তাদের তো টাকার সাপ্লাইটা চলে যাবে। গ্রামে তো আপনার থাকতে গেলে কোনো ভাড়া দেওয়া লাগে না, কিন্তু শহরে যখন আপনার ভাড়া এবং পরিষেবা ইউটিলিটি টাকা দেওয়া ফ্লোটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ঢাকা থেকে যেমন এই যারা মধ্যপ্রাচ্যের যারা লোক তাদের যারা পরিবাররা ঢাকায় আছেন তারা যেমন আবার যেতে বাধ্য হবেন, ঠিক তেমনি প্রতিটা জেলা শহরেই যেই নিকটবর্তী গ্রামীণ এলাকা থেকে যারা জেলা শহর বা সদর এলাকাতে আছেন তারাও কিন্তু রিভার্স মাইগ্রেশনে চলে যাবেন এবং গ্রামে আবার ফেরত যাওয়ার টেন্ডেন্সিটা থাকবে। এই জন্য রিভার্স মাইগ্রেশনটা এখন আমরা অনেক সময় বলি ঢাকার মতো শহরে চাপ বেশি, এবং এটা যদি রিভার্স মাইগ্রেশন হয় সেটাকে ইকোনমিক্যালি কতটুকু পজিটিভলি আমরা ব্যবহার করতে পারবো সেটাও কিন্তু আবার রাষ্ট্রের একটা চিন্তা করা দরকার। কারণ প্রতিটা সংকটের মধ্যে সম্ভাবনা আছে। কারণ আমরা গ্রামীণ এলাকাতে দেখেছি যে গ্রামীণ এলাকাতে আমাদের যারা কৃষি করার মতো লোক পাওয়া যাচ্ছে না। আবার সামনের দিনগুলোতে যখন আপনার ক্রাইসিসটা ডিপ হবে তখন প্রধান যেই অস্ত্রের যেমন একটা ডিমান্ড আছে, কিন্তু প্রধান ডিমান্ড তো আপনার খাদ্যের ডিমান্ড। আর বাংলাদেশের মতো জায়গাতে যখন খাদ্য আমদানিও যদি কমে যায় তাহলে আমার খাদ্য শস্য উৎপাদনের জন্য তো লোক লাগবে। তাহলে আমার কৃষিটাকে আবার গুরুত্ব দেওয়া সেটারও কিন্তু একটা প্রয়োজন থাকবে। তাহলে এটাকে চিন্তিত না হয়ে বরঞ্চ কৃষিকে কীভাবে আরও বেশি প্রায়োরিটি দেওয়া যায় সেটার জন্য এই যে কৃষিকে প্রণোদনা দেওয়া এবং কৃষি সেক্টরকে উৎসাহ দেওয়া সেটার জন্য কিন্তু সরকারের পলিসি দরকার। সেই জন্য এটার মধ্যে সরকারেরও পলিসিগত অনেক চিন্তা করার বিষয় আছে যে আমরা ভবিষ্যৎকে আমরা প্রেডিক্ট করে যে আমরা সামনের দিনের সংকট মোকাবেলা, এবং এই সংকটটা কিন্তু বেশ দীর্ঘ বছর থেকে যাবে। আমাদের মধ্যপ্রাচ্য যদি কালকেও বন্ধ হয়ে যায় ক্রাইসিসটা, কিন্তু আমার মনে হয় আগামী 10-20 বছর ধরে পুরো গ্লোবাল যে প্ল্যানিং এবং পলিসি এবং আমাদের যে বাজেটের যে ডিস্ট্রিবিউশন এটা কিন্তু দীর্ঘমেয়াদী ছাপ থাকবে, যেন সরকারকে সেই জন্য প্রস্তুতি নিতে হবে। এই তেলের জন্য আসলে আমাদের কৃষি ক্ষেত্রে কত বড় একটা ধাক্কা আসতে যাচ্ছে?
কৃষির ক্ষেত্রে আমাদের তেলের জন্য বড় একটা ধাক্কা আসতে যাচ্ছে, কারণ আমাদের সেচ নির্ভর কৃষি, কারণ আমাদের অনেক জায়গাতে পানির সংকট আছে, নদ নদী খালবিল অনেক জায়গাতে শুকিয়ে গিয়েছে, শুষ্ক মৌসুমে পানি থাকে না। এখন ইতিমধ্যে সেচের ক্রাইসিস তৈরি হচ্ছে অনেক জায়গাতেই, সেচের জন্য যে পাম্পিং করার জন্য কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। আবার আমাদের সার, যেটা আমরা মধ্যপ্রাচ্য থেকে অনেক সার আমদানি করি, তো সেই সারেরও ফ্লোর মধ্যে কিন্তু একটা ধাক্কা এসেছে। আবার অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে গ্যাসের উপরে নির্ভরশীল অনেক ধরনের কৃষি অ্যাক্টিভিটি আছে। তাহলে এই যে সামগ্রিক যে বিষয়টা, সেটা দেখা যাচ্ছে যে কৃষির উপরে ধাক্কাটা কিন্তু ভালো একটা ধাক্কা আসবে। কারণটা কি, আমরা যদিও অনেক বছর ধরে দাবি করে এসেছি আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু বাস্তবতা হচ্ছে কৃষিতে আমরা এখনও নির্ভরশীলতা আছে। তাহলে অন্য দেশগুলো তারাও কিন্তু কৃষিতে যখন তাদের রপ্তানি যদি কমিয়ে দেয় বাংলাদেশে, তাহলে আমরা তো আমদানি করতে পারছি না। তাহলে আমাদের প্রোডাক্টের যেমন সংকট থাকবে, প্রোডাকশনের ও উৎপাদনের সংকট থাকবে। তাহলে এবং নগর এলাকাতে যদি ডিমান্ড কমে যায়, তাহলে দেখা যাবে যে কি, সেটা সাপ্লাই চেইনও একটা সংকট তৈরি হবে। এই জন্য কৃষিটাকে বাঁচানোটা আমাদের সরকারের প্রধানতম টার্গেট হওয়া উচিত। এবং ভর্তুকি বলি বা আমাদের তেলের রেশনিং, সেটার জন্য কিন্তু কৃষিকে প্রায়োরিটি দেওয়া উচিত। কৃষি না বাঁচলে বাংলাদেশের মতো অতি ঘন দেশ, যেখানে প্রায় 20 কোটির মতো লোক আছে, সেখানে সরকারি দারিদ্র্যটাকে মোকাবেলা করতে গেলে কৃষির প্রাধান্য না দিয়ে এবং কৃষির পণ্যকে যদি উৎসাহিত না করা হয়, তাহলে আমরা যে দুর্ভিক্ষের কথা যেটা অনেক সময় বলা হয় যে সেটাকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাবে কিনা, দুর্ভিক্ষ তখনই হবে যদি সরকারের পলিসিগত ভুল থাকে। পলিসিগত যদি আমরা রাইট সিদ্ধান্তটা নিতে পারি এবং তেল এবং অন্যান্য যেই আমাদের যে ডিমান্ডগুলো যদি কৃষিকে যদি ফোকাস করতে পারি, মৎস্যে ফোকাস করতে পারি, তাহলে আমাদের অন্তত দুর্ভিক্ষটাকে এড়াতে পারবো। কেননা বাংলাদেশে উর্বর একটা দেশ। হ্যাঁ, বিশ্বের অনেক দেশে মরুভূমি, যেমন মধ্যপ্রাচ্যে মরুভূমি দেশ, তাদের কৃষি আমদানি করতে বেশি। আমাদের তো সবুজ দেশ। তাহলে সবুজ দেশে আমরা যদি বর্তমান সরকার যে খাল খনন কর্মসূচি যেগুলো, সেগুলো যদি প্রায়োরিটি দিয়ে আমরা যদি পানির প্রাপ্যতা, ন্যাচারাল পানির প্রাপ্যতাটা নিশ্চিত করতে পারি এবং আমরা সঠিকভাবে পলিসি নিতে পারি, অন্তত দুর্ভিক্ষকে ঠেকানো আমাদের মতো দেশে সম্ভব। কিন্তু এই জন্য সরকারকে সঠিক পলিসি এবং সঠিক সিদ্ধান্তটা নিতে হবে।